আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। আমরা এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টটাকে দুই ভাগে ভাগ করেছিলাম। আমি টোটাল বলেছিলাম যে এখানে 4, 5, 6, 7, 9, 10, 13, 130, 138 এর মধ্যে আমি 4টা আমার ফার্স্ট লেকচারে আমি বলে দিয়েছি, শেয়ার করেছি আর কি, লেকচার বলবো না, সরি। আর এখানে আমরা 5টা বাকি রেখেছি বন্ধুরা। তো আমরা এইগুলো আমাদের দরকার নাই। আমরা এই কয়টা অবশ্য যাদের যাদের বেশি জানার আগ্রহ, বেশি পড়তে চান, তারা অবশ্যই পুরাটা পড়বেন, কারণ যে যত বেশি জানবেন তত বেশি মঙ্গল। আমার কাছে ছোট্ট আকারে যেটুকু কনসেপ্ট দেওয়ার দরকার মনে করছি আমরা সেটুকু দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা। আপনারা আসেন, আমরা লাস্ট থেকে শুরু করি। 138 টোটাল কিন্তু 148টা 41টা আছে, আমরা ওটুকু যাবো না অতগুলো, আমরা 138টা পড়বো। এটা কেন এটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এটা হলো চেক, এটা হলো ডিসঅনার অফ ডিসঅনার অফ certain check for sufficient of insufficient of funds in the account। বন্ধুরা, সাধারণত এটা এক কাস্টমার আরেক কাস্টমারের এগেনস্টে করতে পারে, আবার ব্যাংক বড়োয়ারের এগেনস্টেও করতে পারে। তো সাধারণত এটার বৈশিষ্ট্যটা কি? আপনারা ডিসঅনারের অনেকগুলো কারণ আছে। সাধারণত দেখা যাচ্ছে যে এক কাস্টমার যদি অ্যাকাউন্ট ব্লক করে রাখে, চেক লিফ ডেস্ট্রয় হয়ে থাকে, বা বিভিন্ন রিজন থাকতে পারে। যাই হোক, স্পেশালি এই 138 যে আর্টিকেলটা, সেটা হলো ডিসঅনার অফ সার্টেন চেক ফর ইনসাফিসিয়েন্ট অফ ফান্ডস ইন দ্য অ্যাকাউন্ট। যদি পর্যাপ্ত টাকা অ্যাকাউন্টে না থাকে তাহলে সেটা চেকটা ডিসঅনার হবে। এই ডিসঅনার হলে সাধারণত কি করে, মামলার প্রসিডিউরে যায়। তো মামলায় যাওয়ার আগে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে লিগ্যাল নোটিশটা সার্ভ করতে হয়। তো বন্ধুরা, চেক ডিসঅনার করে নেওয়ার সাধারণত 30 কার্য দিবসের মধ্যে অবশ্যই আপনাকে লিগ্যাল নোটিশটা সার্ভ করতে হবে, বা আপনি তার 15 দিনের মধ্যে করতে পারেন, পরের দিনও করতে পারেন, কোনো ব্যাপার না। এই ডিসঅনার করার পরে আগে একটা কনসেপ্ট বলে নিই। আগে সাধারণত মনে করতো 3 বার ডিসঅনার করতে হবে, আর একটা চেকের ভ্যালিডিটি তো 6 মাস, এটা আপনারা জানেন। যাই হোক, তো প্রথমে বলা হয়েছিল 3 বার, পরবর্তীতে দেখা যাচ্ছে সেটা সাবস্টিটিউট করে 2 বার। তো এখন কিন্তু আমরা একবার কেবলমাত্র যদি ডিসঅনার করা হয় সেটা দিয়েও আমরা কিন্তু এই আমাদের যে মামলার যে প্রসিডিউর সেটা করতে পারবো। তো মামলা প্রথমেই করা যাবে না, প্রথমে আমাদের কি করতে হবে, লিগ্যাল নোটিশ সার্ভ করতে হবে। লিগ্যাল নোটিশ সার্ভ করতে হবে এবং সেটা অবশ্যই আপনারা কিন্তু রেজিস্টার ডাকে দিবেন, নর্মাল হাতে দিলে কিন্তু হবে না। তো মামলা করার আগে অবশ্যই চিঠিপত্র যেগুলো, যে প্রসিডিউরগুলো আছে সেগুলো তো অবশ্যই আপনারা করেসপন্ডেন্সগুলো রাখবেন। তো 15 দিন তাকে সময় দেওয়া হবে যে এই টাকাটা পরিশোধ করার মধ্যে। সে যদি পরিশোধ করতে ব্যর্থ হয় বা সে যদি আরেকটু টাইম নেয়, আপনি একটু টাইম নিতে পারেন সে টাকা দেওয়ার ক্ষেত্রে। তবে অবশ্যই মনে রাখবেন যে 45 ডেজের মধ্যে অবশ্যই আপনাকে কি করতে হবে, মামলাটা করতে হবে। অবশ্যই কত দিনের মধ্যে? অবশ্যই 45 ডেজের মধ্যে আপনাদেরকে মামলাটা করতে হবে। 45 ডেজের মধ্যে মামলাটা যদি না করেন তাহলে সেটা কি হয়ে যাবে, টাইম বার্ড। এটা ব্যাংক বড়োয়ারের এগেনস্টে হোক বা এক কাস্টমার আর এক কাস্টমারের এগেনস্টে হোক তো হলেও এই ক্ষেত্রে হবে। তাহলে 45 ডেজের মধ্যে অবশ্যই মামলাটা কিন্তু আপনাদেরকে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, 138 নিয়ে আমরা আর কিছু বললাম না। এটা সাধারণত চেক ডিসঅনারের ক্ষেত্রে হয়। তো 130 নিয়ে আর্টিকেল 130 নিয়ে একটু বলি। এটা হচ্ছে চেক বিয়ারিং, চেক BEARING, চেক বিয়ারিং। এখানে কি লেখা যায়, নট
নেগোশিয়েবল, নট নেগোশিয়েবল। বন্ধুরা আপনারা একটু আশ্চর্য হচ্ছেন যে চেক আবার এটা নট নেগোশিয়েবল হয় কিভাবে। হ্যাঁ, চেক নট নেগোশিয়েবল হতে পারে যদি কাস্টমার নিজে লিখে দেয় জেনারেল ক্রসিং দিয়ে নট নেগোশিয়েবল, তাহলে সেটা হ্যান্ড ওভার করলে এইটা যদি ট্রান্সফার করেও সেটাও কোনো গুরুত্ব বহন করবে না। আমি আবারও বলছি যে এইটা যদি কাস্টমার যদি জেনারেল ক্রসিং দিয়ে সেটা নট নেগোশিয়েবল, স্পেশালি নট নেগোশিয়েবল নিয়ে নেয়, লিখে দেয়, তাহলে অবশ্যই সেটা নেগোশিয়েবল হবে না। এটার ডেফিনেশনটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। এ পারসন টেকিং এ চেক ক্রস জেনারেলি অর স্পেশালি বিয়ারিং ইন আইদার কেস the words not negotiable shall not have and shall not be capable of giving a better title to the check than that who is the person from whom he took it had. সো আপনারা বুঝতে পেরেছেন আমি যেটা বলতে চেয়েছি। তো আমরা 130 আর 138 পড়ায় ফেলেছি। এখন আমরা যে জিনিসটা পড়াবো বন্ধুরা, 7 বাদ রেখে গিয়েছি, তারপরে 9 বাদ রেখে গিয়েছি এবং 10। এখন আসেন 7। এখানে সাধারণত হচ্ছে DRAW ড্রয়ার, DRAW ড্রয়ি, তারপরে পেই, এক্সেপ্টর আর অনার, অনেকগুলো আছে। তো সাধারণত ড্রয়ার আর ড্রয়ি আমরা একটু বেসিক কনসেপ্টটা দিয়ে দিই। সাধারণত মেকার, দ্য মেকার অফ বিল অফ এক্সচেঞ্জ অর চেক, সহজ বাংলা কথা, দ্য মেকার, দ্যাট মিনস ড্রয়ারটাই কিন্তু বেসিক্যালি মেকার। দ্য মেকার অফ বিল অফ এক্সচেঞ্জ অর চেক ইজ কল্ড ড্রয়ার। আর যাকে দেওয়া হবে আপনারা বুঝতেই পারছেন সেটা হলো ড্রয়। কি ডেফিনেশনটা কি? দ্য পারসন দেয়ার বাই ডিরেক্টর টু পে ইজ কল্ড দ্য ড্রয়, ইজ কল্ড দ্য ড্রয়। আচ্ছা, পেইর একটা ডেফিনেশন আপনাকে ইয়ার থেকে আছে, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট একটা আছে, সংজ্ঞাটা সুন্দর। দ্য পারসন নেম ইন দ্য ইনস্ট্রুমেন্ট টু হুম, ইনস্ট্রুমেন্টে যে নামটা হচ্ছে যাকে দেওয়ার কথা বলা আছে, অর টু হুজ অর্ডার, বা উনি যাকে দিতে বলবেন আর কি, ডিরেক্টেড টু বি পেইড ইজ কল্ড দ্য পেই। যার নাম দেওয়া আছে অথবা উনি যাকে এন্ডোর্স করে দিবে সেই ব্যক্তিকে দিবে, সেই ব্যক্তি হচ্ছে ওই চেকটার পেই হবে। তো আশা করি বন্ধুরা এটা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আসেন আমরা, আর 2টা বাকি আছে, আর 2টা বাকি হলে শেষ। একটা হচ্ছে, আবারও লিখি 9-10, এটা হলো আপনার হচ্ছে হোল্ডার ইন ডিউ কোর্স, হোল্ডার ইন ডিউ কোর্স, আর্টিকেল 9, হোল্ডার ইন ডিউ কোর্স। বন্ধুরা এটা হচ্ছে যদি কোনো মেকার কোনো ডিফেক্টিভ টাইটেল দেয়, দ্যাট মিনস যেটার চেক তৈরি করেছে যেটা 6 মাসের অতিরিক্ত হয়ে গেছে, বা চেকটা সঠিকভাবে হয়নি, বা বিল এক্সচেঞ্জের মেয়াদ ওভারটাইম হয়ে গেছে, বিল অফ এক্সচেঞ্জ মানে সেটা যথাযথভাবে তৈরি হয়নি, দ্যাট মিনস দ্য টাইটেলটা ডিফেক্টিভ থাকবে, সেটাই হচ্ছে বেসিক্যালি হোল্ডার ইন ডিউ কোর্স। যেমন হচ্ছে হোল্ডার, ডেফিনেশনটা দেখেন, হোল্ডার ইন ডিউ কোর্স মিনস এনি পারসন হু or considering becomes the possessor of promissory note, bill of exchange or check if payable to become or the payee or endorsee thereof if payable to order before it become overdue without notice that the title of the person for which he derived his own title is defective. এটা হচ্ছে হোল্ডার ইন ডিউ কোর্স। আমি প্রথমেই বলে নিয়েছি যে এটা হচ্ছে ডিফেক্টিভ টাইটেল হবে। ডিফেক্টিভ টাইপের এটা কিসের জন্য হতে পারে? ওভারডিউ হতে পারে, আবার উইদাউট নোটিশের কারণে হতে পারে। আশা করি আপনারা বুঝছেন বন্ধুরা। 9টা, 10টা কিন্তু আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 10 হচ্ছে আপনার, এটা হলো কি পেমেন্ট ইন ডিউ কোর্স, পেমেন্ট ইন ডিউ কোর্স। আমরা সবসময় বলি অন গুড ফেইথ, on good faith and
নেগলিজেন্সি, বন্ধুরা আমি পুরো ডেফিনেশন লিখলাম না, শুধু এই অন গুড ফেইথ, সরল বিশ্বাসে এবং উইদাউট নেগলিজেন্সি। আপনি সরল বিশ্বাসে দিয়ে দিলেন একজনকে চেক, আরেকজনের টাকা দিয়ে দিলেন, আপনার এখানে কিন্তু ডেফিনেটলি নেগলিজেন্সি আছে। নেগলিজেন্সি থাকা যাবে না, অবশ্যই থাকা যাবে না, এবং বিশ্বাসটাও থাকতে হবে, এবং চেকটা সম্পূর্ণরূপে চেক হোক, বিল অফ এক্সচেঞ্জ হোক, ডিমান্ড প্রমিজারি নোট, এগুলো কিন্তু খুব কেয়ারফুলি আপনাকে কিন্তু দেখতে হবে এগুলো, হ্যাঁ। আর ডেফিনেশনটা এইভাবে বলা হয়েছে, পেমেন্ট ইন ডিউ কোর্স মিন্স পেমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যাপারেন্ট টেনিউর অফ দ্য ইনস্ট্রুমেন্ট ইন গুড ফেইথ অ্যান্ড উইদাউট নেগলিজেন্স টু এনি পারসন ইন পজেশন thereof under circumstances which do not afford a reasonable ground for believing that he is not entitled to receive payment of the amount therein mentioned. রিজনেবল গ্রাউন্ডের কথা কিন্তু উল্লেখ করা আছে, হ্যাঁ। তো আপনারা কিন্তু পেমেন্ট করার ক্ষেত্রে ডেফিনেটলি পেমেন্ট ইন ডিউ কোর্স বিষয়টা মাথায় রাখবেন, না হলে কিন্তু ইউ মাস্ট বি পেনালাইজ, সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। তো বন্ধুরা আজকে আমি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট সম্পর্কে আপনাদের বেসিক কিছু কনসেপ্ট দিলাম। আপনারা চেক কখন নট নেগোশিয়েবল হবে সেটার একটা 130 আর্টিকেলে বলা আছে, এবং 138 বলালাম। তারপরে আপনাদের পেমেন্ট ইন ডিউ কোর্স এটার কনসেপ্টটা দিয়েছি, ড্রয়ি মেকার, তারপরে পেই, এই কনসেপ্টটা দিয়েছি। আমরা আগে চেক, বিল অফ এক্সচেঞ্জ, ডিমান্ড প্রমিজরি নোট এগুলো সম্পর্কে দেওয়ার চেষ্টা করেছি। তো কেমন লেগেছে জানি না, আশা করি বন্ধুরা আপনারা আমার এসো শিখি ব্যাংকিং এই চ্যানেলটির সাথে থাকবেন, আর ভুল ত্রুটি আমাকে সংশোধন করে দিবেন, একটু কমেন্ট করবেন। আপনাদের একটু কমেন্ট আমি অনেক ইন্সপায়ার্ড হব ইনশাল্লাহ। আমার এই আবারও বলছি, এসো শিখি ব্যাংকিং এই চ্যানেলটির সাথে থাকবেন। আর আমি আমার পরিচয় কিন্তু এর আগেও দিয়েছি, প্রথমেই দিয়েছি, তো এই জন্য আর নতুন করে দিতে চাচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই দেশের এই পরিস্থিতিতে আপনারা যে যার মতো করে বেশি বেশি প্রার্থনা করবেন, এবং যে সকল নিয়মকানুনগুলো বলা হচ্ছে আপনারা সেগুলো মেনে চলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।